একজন আর্জেন্টাইন রেফারি প্রমাণ করে দিলেন, ন্যায় এবং ইনসাফের চোখে সঠিক সিদ্ধান্ত নিলে দেশ পরিচয় কখনো বিতর্কের কারণ হতে পারে না। ফ্রান্স এবং মরক্কোর বিপক্ষে যেই ম্যাচ, গোটা বিশ্বের চোখ ছিল এই ম্যাচের দিকে। কে কেমন করে এর বাইরেও কেমন সিদ্ধান্ত আসতে পারে এটার দিকেই অনেকেই নজর ছিল। পুরো ম্যাচটায় একজন ব্যক্তি সব থেকে বেশি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সেই ব্যক্তিটা হলেন আর্জেন্টাইন এই রেফারি, যার একটা সিদ্ধান্ত এদিক সেদিক করা বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে দেখিনি যে তিনি একটা ভুল ডিসিশন দিয়েছেন কিংবা কখনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়েছেন। এই একটা ব্যাপারের কারণেই গোটা বিশ্বকাপে যে পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে। যদি এরকম ন্যায় এবং ইনসাফের সাথে রেফারিরা সিদ্ধান্ত দিতেন, এখানে কোনো দেশ, কে ব্রাজিল, কে আর্জেন্টিনা, কে পর্তুগাল, কে স্পেন, কে ফ্রান্স, এত কিছু দেখার সময় থাকতো না, শুধুমাত্র যদি ইনসাফের সাথে সিদ্ধান্তগুলো নেওয়া হতো। ফ্রান্সের এই ম্যাচটা নিয়ে যদি আসলে আপনি কথা বলতে চান, এখানে আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং দুটো মিলিয়ে আপনার ভেতরে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। শুরু থেকে কিলিয়ান এমবাপের ফ্রান্স যেইভাবে একটার পর একটা কাউন্টার অ্যাটাক করেছে, তাতে দেখে মনে হচ্ছিল যে ফ্রান্সের জন্য কিছুটা কষ্টসাধ্য হলেও এই ম্যাচটা বোধহয় বের করাটা খুব একটা কষ্টসাধ্য হবে না ফ্রান্সের জন্য। কিন্তু সময় যত গড়িয়েছে ততটাই ধৈর্যের পরিচয় দিয়েছে মরক্কোর জায়গায় যদি আপনি চিন্তা করেন যে তারা শুধুমাত্র অপেক্ষা ছিল কখন আমাদের সময় আসবে, তখনই আমরা অ্যাটাকে যাব, যখন আমরা বল নিয়ে নিব তখন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু প্রতিপক্ষকে সুযোগটা দিব না। কিন্তু এমন একটা সময় আসলো যখন সেই সুযোগটা এসেই গেল, কিলিয়ান এমবাপেকে মোটামুটি ফেলে দেওয়া হলো ডি বক্সের মধ্যে। এরপরে বাজলো সেই পেনাল্টির বাছি, একেবারে পিন পয়েন্ট রেফারি চোখের পলকে এক প্রকার সিদ্ধান্ত দিয়ে দিলেন এবং সেই সিদ্ধান্তটা এতটাই নিখুঁত ছিল যে ভার যে তার সিদ্ধান্ত বদলে দেবে এমন চিন্তাও হয় নাই বা সেই ধরনের প্রচেষ্টাও করার প্রয়োজন হয় নাই। কিন্তু পেনাল্টিটা যখন কিলিয়ান এমবাপে নিতে আসলেন, মরক্কোর খেলোয়াড়রা কিছুটা মাইন্ড গেম খেললো এবং সেই মাইন্ড গেমে তারা জিতেও গেল। এমবাপে যখন পেনাল্টিটা নিতে আসলেন তখন তার বল পজিশন নিয়ে মরক্কোর খেলোয়াড়রা মোটামুটি প্রশ্ন ছুড়ে দিলেন এবং নিতে একটু দেরি করালেন এবং মাইন্ড গেমে তারা এক প্রকার জয়ী হয়ে গেল। কিলিয়ান এমবাপের উপরে আশরাফুল বল করলো এবং সেই আশরাফুল মোটামুটি পেনাল্টিটা মিস করে দিল। দিন শেষে ইয়াসিন বুনো প্রথম হাফে জয়ী হয়ে গেলেন, কোনো দল গোলের দেখা পেল না। সেকেন্ড হাফে একটা জায়গায় চিন্তার বেশি কারণ ছিল, সেটা কি জানেন? ফ্রান্স আসলে কিভাবে তাদের প্ল্যানিংটা চেঞ্জ করে এবং এই মরক্কোকে কিভাবে বিট করতে পারে। মরক্কো চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টার কেন্দ্রবিন্দুতে একটা জায়গা বোধহয় খুব নিখুঁতভাবে ছিল, সেটা হলো যে আমরা গোল দিতে পারি আর না পারি, আমরা গোল খেতে চাই না। কিন্তু কিলিয়ান এমবাপে বলতে তো একটা নাম আছে, ওসমান ডেম্বেলে বলতে তো একটা নাম আছে, যে নামগুলোকে আসলে আপনি যদি পরখ করে দেখতে চান কিংবা যদি আপনি তাদের খেলাটা মাঠে দেখেন, তাহলে আপনি কাকে রেখে কাকে থামাবেন। এই দুইজনের মাঝখান দিয়ে দুজনেই গোল করেছেন বলে রাখি, কিলিয়ান এমবাপেও গোল করেছেন, কি মানে একই সাথে আপনার গোল করেছেন ওসমান ডেম্বেলে। কিন্তু এই দুটো নামের সাথে একটা নাম সব থেকে বেশি ইমপ্রেসিভ, সেই নামটাকে জানেন? অলিজে। এই লোকটার যখন খেলে, তিনি ডিবক্সের বাইরে দিয়ে যখন প্রেস করে, ঠিক সেই সময় প্রতিপক্ষের জন্য ডিসাইড করা কষ্টকর হয়ে যায় কাকে রেখে কাকে সামলাবো। যখন ও অ্যাটাকিং মিডফিল্ড থেকে সামনের দিকে একটু প্রেস করতে যায়, ঠিক ওই সময় তিনটা জোন একেবারে টোটালি ফাঁকা হয়ে যায়। কিভাবে ফাঁকা হয়? এক পাশে দেখেন ওসমান ডেম্বেলে, মাঝখানে ফ্রি রোলে খেলতেছে হচ্ছে কিলিয়ান এমবাপে, আবার অন্যদিকে আছে ডিজায়ার ডুয়ে। তো এই তিনজন খেলোয়াড় যখন একসাথে প্রেসের চারপাশ দিয়ে ঢোকার চেষ্টা করে, তখন প্রতিপক্ষের জন্য আসলেই কঠিন হয়ে যায় যে আসলে কাকে রেখে কাকে সামলাবো। ঠিক এই জায়গাটাই মোটামুটি ফ্রান্স সব থেকে বেশি এগিয়ে আছে পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আবার যখন মরক্কোর ভেতরে ঢোকে, মরক্কোর ডিবক্সের আশপাশ দিয়ে যখন তারা ঢুকে যায়, ঠিক তখনই বোঝা যায় যে এই দলটার বা ফ্রান্সের শক্তিমত্তা বা অ্যাটাকিং লাইন, ফরওয়ার্ড লাইনটা আসলে কতটাই পরিপক্ক এবং তারা কিভাবে সব কিছু সব পরিস্থিতি সামাল দিতে পারে। কিলিয়ান এমবাপে গোল পেলেন এবং রেকর্ডও গড়লেন। রেকর্ড কি গড়লেন? ফ্রান্সের ইতিহাসের সেরা খেলোয়াড় হয়ে গেলেন এক প্রকার। তার কারণ যে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে তার মতন এরকম অর্জন বোধহয় আর অন্য কোনো খেলোয়াড়ের নাই, আমি যদি ভুল না করি। এরপরে যখন কিলিয়ান এমবাপে গোল করলেন, নিজের কাঁধের উপর থেকে দায়িত্বটা সরালেন এবং পরে আবার একটা গোল করালেন। ম্যাচ তো মোটামুটি শেষ হলো, কিন্তু
ঠিক তখনই আসলো সেই মাহেন্দ্রক্ষণ, এখন বন্ধু এতক্ষণ তুমি ছিলে আমার প্রতিপক্ষ, কিন্তু এখন তোমার জন্য লাগছে খারাপ। কেননা কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শুরুতে একটা কথা বলেছিলেন যে আশরাফ হাকিমি আমার অনেক বন্ধু, কাছের বন্ধু, কিন্তু মাঠে 90 মিনিট আসলে আমরা বন্ধু নই, আমরা প্রতিপক্ষ, আমরা জিততে এসেছি, সেও জিততে এসেছে, আমিও জিততে এসেছি, কিন্তু ম্যাচ শেষে আমি যদি জিতে যাই তাহলে তাকে দেখতে আমার কিছুটা খারাপ লাগবে। সেটাই হলো, কিলিয়ান এমবাপ্পে ম্যাচ শেষে ছুটে আসলেন, হাকিমিকে জড়িয়ে ধরলেন এবং বন্ধুদেরকে বললেন যে তোমরা আসলে জিতে গেছো, হয়তোবা টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী তোমরা বিদায় নিচ্ছ। কেন এই জিতে যাওয়ার গল্পটা একটু চিন্তা করে দেখেন। মরক্কোর মতন একটা দল গোটা বিশ্ব মিডিয়ায় খুব বেশি একটা আলোচনায় নেই, খুব বেশি একটা হাইপেও নেই, কিন্তু তাদের যেই ফুটবলটা, তাদের মানে ফুটবলের যে নিশটা, সেটা আসলে এক প্রকার একটা ধারাবাহিকের বার্তা দেয়। গত ওয়ার্ল্ড কাপের কথা বলেন, এই ওয়ার্ল্ড কাপের কথা বলেন, জাস্ট ফ্রান্সের নামটা ব্যতীত অন্য যে কোনো একটা দল যদি আসতো তাহলে তারা বোধহয় আরও বেশি ফাইট করতে পারতো এবং আরও কিছু দেখাতে পারতো। এই যে যে ধারাবাহিক পারফরমেন্স, এইটার দ্বারাই বোঝা যায় যে মরক্কোর ফুটবল মানে অবকাঠামোটা কতটা সুন্দর এবং তারা আসলে বিশ্ব ফুটবলে কতটা ডমিনেট করতে পারে। আশরাফ হাকিমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিল যে আমরা মরক্কো হচ্ছে আফ্রিকান ব্রাজিল, কথাটা আসলে মোটেও তিনি ভুল বলেন না এবং সেটা তারা প্রমাণ করে গেছে। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স চলে গেল সেমিফাইনালে, সেই সেমিফাইনাল প্রতিপক্ষ কে হবে, বেলজিয়াম নাকি স্পেন, সেই প্রেডিকশনটা আপনার কাছে জানতে চাইব। এছাড়া মরক্কো এবং ফ্রান্সের এই ম্যাচটা যদি আপনি দেখে থাকেন কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে, এছাড়া রেফারির এই দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা